হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 18 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং তোমাদের যে 5টি টোটাল পেপার আছে তার মধ্যে এই পেপারটা একটু তোমাদের শক্ত আছে, ঠিক আছে। দেখো, প্রথমে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করছি এটা 20 নম্বরের তোমাদের পরীক্ষায় আসতে পারে। প্রশ্নটা হচ্ছে স্বাধীনতার উত্তর ভারতে, মানে স্বাধীনতার আর কি পরবর্তীকালে ভারতের ধারণা মানে আইডিয়া অফ ইন্ডিয়া সম্পর্কে প্রধান বিতর্কগুলি আলোচনা করো। অ্যান্সারটা কিভাবে গুছিয়ে লিখতে হবে দেখে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। 1947 সালে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশের পর থেকেই ভারত নামক ভূখণ্ডের প্রকৃত জাতীয় পরিচয় কী হবে তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানে এক বিস্তৃত তাত্ত্বিক বিতর্কের সূচনা হয়। ভারতের মতো এত বিশাল, বহুভাষিক, বহু ধর্মীয় এবং বৈচিত্র্যময় একটি দেশকে একটি একক জাতীয়তাবাদের সুতোয় বেঁধে রাখার ভিত্তিটি ঠিক কেমন হওয়া উচিত, সেই মৌলিক প্রশ্নটি মূলত স্বাধীনতা উত্তর যুগে ভারতের ধারণার বিতর্কের জন্ম দেয়। এই ধারণার কোনো স্থির বা অপরিবর্তনীয় বিষয় নয়, বরং বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ, সামাজিক আন্দোলন এবং রাষ্ট্রীয় নীতির সংঘাতের এটি প্রতিনিয়ত বিবর্তিত হয়েছে। এবার ভারতের ধারণা দেখো, স্বাধীনতার উত্তর ভারতে জাতীয়তাবাদ এবং ভারতের ধারণা মূলত একটি আধুনিক ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্নের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। দেশভাগের মর্মান্তিক অভিজ্ঞতার পর ভারতের রাষ্ট্রনেতারা গভীরভাবে উপলব্ধি করেছিল যে এই ভূখণ্ডের বিপুল বৈচিত্র্যকে রক্ষা করতে হলে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয়তাবাদ প্রয়োজন। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং সংবিধান প্রণেতারা মনে করেন ভারতের জাতীয়তাবাদের ভিত্তি মানে কখনোই কোনো নির্দিষ্ট ধর্ম বা সংস্কৃতির হতে পারে না। তাদের মতে ভারতের ধারণা হলো একটি মিশ্র সংস্কৃতির অবাধ সহাবস্থান এবং সাংবিধানিক দেশপ্রেম। আর এই উদারনৈতিক ধারণাকে সমর্থন করে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী সুনীল খিলনানি বলেছেন, ভারতবর্ষ কোনো একটি নির্দিষ্ট ধর্ম বা সংস্কৃতির ভিত্তিতে তৈরি হয়নি। এটি মূলত একটি রাজনৈতিক প্রকল্প যা বৈচিত্র্যকে ধারণ করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিনিয়ত নিজের আধুনিক পরিচয় নির্মাণ করে। কিন্তু স্বাধীনতা লাভের প্রথম দশক পেরোতেই এই ধর্মনিরপেক্ষ ও মিশ্র সংস্কৃতির মডেলটি বিভিন্ন দিক থেকে তীব্র বিতর্কের সম্মুখীন হতে শুরু করে। এই বিতর্কের একটি বড় দিক হলো ধর্মনিরপেক্ষতা বনাম সাংস্কৃতিক জাতীয়তাবাদের দ্বন্দ্ব। হিন্দু জাতীয়তাবাদের প্রবক্তারা দাবি করেছেন যে ভারতের একটি অন্তর্নিহিত সাংস্কৃতিক ঐক্য রয়েছে যা মূলত প্রাচীন সভ্যতার ওপর নির্ভরশীল। তাদের মতে ধর্মনিরপেক্ষতার পশ্চিমা ধারণা ভারতের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়কে অস্বীকার করে। এই মতাদর্শ অনুযায়ী ভারতের ধারণা হওয়া উচিত তারা প্রাচীন সংস্কৃতির ঐক্যের পুনর্জীবন বলছে। দেখো, ভারতের ধারণা হওয়া উচিত তারা প্রাচীন সাংস্কৃতিক ঐক্যের পুনর্জীবন, যেখানে রাষ্ট্রীয় পরিচয়ের মূল ভিত্তি হবে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঐতিহ্য। ফলে আধুনিক সাংবিধানিক জাতীয়তাবাদ এবং ঐতিহ্যগত সাংস্কৃতিক জাতীয়তাবাদের এই দ্বন্দ্ব ভারতের ধারণা সংক্রান্ত বিতর্কের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এর পাশাপাশি সামাজিক ও প্রান্তিক দৃষ্টিকোণ থেকেও ভারতের ধারণাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। মার্ক্সবাদী এবং নিম্নবর্গীয় ইতিহাসবিদরা নেহরুভিয়ান ধারণাকে উচ্চবর্ণ ও অভিজাত শ্রেণীর আধিপত্য বলে সমালোচনা করেছেন। তারা দেখিয়েছেন যে রাষ্ট্রীয় জাতীয়তাবাদের প্রধান আখ্যান অনেক সময় সমাজের প্রান্তিক মানুষ, আদিবাসী, দলিত ও কৃষকদের নিজস্ব স্বরকে দমিয়ে রেখেছে। ডক্টর বি আর আম্বেদকর ন্যায় বিচারের দর্শনের আলোকে ভারতের ধারণাকে নতুনভাবে বিশ্লেষণ করা হয়েছে। তিনি বিশ্বাস করতেন যে সামাজিক স্তরে লুকিয়ে থাকা জাতপাতের বৈষম্য দূর করে রাজনৈতিক গণতন্ত্রের পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠা না করা পর্যন্ত ভারতের ধারণা অসম্পূর্ণ। এছাড়া ভাষাভিত্তিক
রাজ্য গঠনের আন্দোলনে প্রমাণ করে যে একটি একক জাতীয় পরিচয় নিচে শক্তিশালী আঞ্চলিক পরিচয়গুলি সমানভাবে গুরুত্বপূর্ণ। বিখ্যাত ঐতিহাসিক ও চিন্তাবিদ রামচন্দ্র গুহ এই জটিল পরিস্থিতিকে অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করতে গিয়ে মন্তব্য করেছেন, ভারত নামক রাষ্ট্রটি একটি অস্বাভাবিক গণতন্ত্র, যা প্রথাগত ইউরোপীয় রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত সমীকরণ ও ভবিষ্যৎবাণীকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে, কেবল নিজের অভ্যন্তরীণ বৈচিত্র্যকে সম্বল করেই টিকে আছে। তারপর উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। উপসংহারটা আর পড়ছি না, তোমরা দেখে নাও। এবার আজকে ক্লাসের দ্বিতীয় প্রশ্ন, ভারতের ধারণায় রবীন্দ্রনাথ ঠাকুর ও জওহরলাল নেহরুর মধ্যে পার্থক্য। এই প্রশ্নের উত্তরটা 5 বা 10 নম্বরে তোমাদের পরীক্ষা আসতে পারে। এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, ভারতের ধারণা প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর এবং জওহরলাল নেহরুর দৃষ্টিভঙ্গির মধ্যে একটি সুস্পষ্ট তাত্ত্বিক পার্থক্য রয়েছে। নেহরুর কাছে ভারতের ধারণা ছিল মূলত একটি আধুনিক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক জাতিরাষ্ট্র নির্মাণের রাজনৈতিক প্রকল্প। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে তিনি ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বলেছেন ঠিকই, কিন্তু তার প্রধান লক্ষ্য ছিল একটি শক্তিশালী কেন্দ্রীয় রাষ্ট্র ব্যবস্থা, বিজ্ঞান মনস্কতা এবং সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে ভারতকে আধুনিক বিশ্বের সমকক্ষ করে তোলা। নেহরুর রাজনৈতিক চিন্তায় সমাজের চেয়ে রাষ্ট্রের ভূমিকা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির ওপর অনেক বেশি গুরুত্ব আরোপ করা হয়েছিল। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমা ধাঁচের উগ্র জাতীয়তাবাদ এবং রাষ্ট্রকেন্দ্রিক ধারণার চরম সমালোচক ছিলেন। তার কাছে ভারতের ধারণা কোনো নির্দিষ্ট ভৌগোলিক বা রাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ ছিল না, বরং তা ছিল এক উদার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মহা সমন্বয়। রবীন্দ্রনাথ মনে করতেন ভারতের প্রকৃত শক্তি তার রাষ্ট্রের বা ক্ষমতার কেন্দ্রে নয়, বরং সমাজ ব্যবস্থা এবং বহুত্ববাদী মানবিকতার মধ্যে নিহিত। ন্যাশনালিজম গ্রন্থে তিনি স্পষ্ট প্রমাণ করেছেন যে ক্ষমতা সর্বস্ব জাতিরাষ্ট্র মানুষের স্বাধীন সত্তা ও মানবতাকে ধ্বংস করে। তাই তিনি রাজনৈতিক সীমানাভিত্তিক জাতীয়তাবাদের পরিবর্তে বিশ্ব মানবতাবাদ এবং আত্মিক স্বাধীনতার উপরে জোর দিয়েছেন। বস্তুতপক্ষে নেহরু ভারতের ধারণা, যেখানে মূলত আধুনিক রাষ্ট্রকেন্দ্রিক এবং রাজনৈতিক পরিচিতির ওপর প্রতিষ্ঠিত, সেখানে রবীন্দ্রনাথের ধারণা ছিল সম্পূর্ণ সমাজকেন্দ্রিক, সাংস্কৃতিক এবং বিশ্বজনীন মানব কল্যাণের আদর্শে উদ্বুদ্ধ। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর।